বন্ধুরা, আমরা যে ডিজিটাল ইলেকট্রনিক্স করাচ্ছিলাম, ডিজিটাল ইলেকট্রনিক্স চলবে, কিন্তু তার মাঝখানে ২-৩টে জিনিস আজকের এপিসোডে করিয়ে নিই, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু আমাদের যাই হোক কোনো ভুলবশত এটা বাদ চলে গেছে, করানো হয়নি তোমাদের। তো সেই জন্য এটা আজকে করাবো, করিয়ে নেবো, নিয়ে আবার ডিজিটাল ইলেকট্রনিক্সে ফিরে যাব। তো যেটা বাদ চলে গেছে সেটা হচ্ছে দুটো পার্টসের সম্বন্ধে, কয়েকটা পার্টসের সম্বন্ধে বলা হয়নি, যেগুলো আমাদের ইলেকট্রনিক সার্কিটে ইউজ হয়। সেই পার্টসগুলো সম্বন্ধে বলবো এবং তার কার্যকারিতা বলবো, তার ফাংশন, ফিচার্স, এইসবগুলো বলে দেবো। তো দুটো পার্টস, সেটা হচ্ছে একটা হচ্ছে থার্মিস্টার, একটা হচ্ছে ভেরিয়াস টাইপস অফ মাইক্রোফোন। থার্মিস্টার কাকে বলে না, ইট ইজ এ টেম্পারেচার সেন্সিটিভ সেমিকন্ডাক্টর উইথ এ হাই নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। এটা হচ্ছে টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে। এই পার্টসটার যা ফাংশান সেটা ডিপেন্ড করে টেম্পারেচারের উপর, এবং এটা একটা সেমিকন্ডাক্টর টাইপ, মানে অর্ধপরিবাহী, উইথ এ হাই নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, মানে নেগেটিভ টেম্পারেচার বাড়লে এর রেজিস্ট্যান্স কমে, নেগেটিভ টেম্পারেচার কমলে রেজিস্ট্যান্স বাড়ে। রেজিস্ট্যান্স অফ এ থার্মিস্টার ডিক্রিজেস কনসিডারেবলি ওয়েন ইটস টেম্পারেচার ইনক্রিজেস। এক্ষুনি বললাম, তার মানে টেম্পারেচারটা যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্সটা কমবে, আর উল্টোটা, ইটস রেজিস্ট্যান্স ইনক্রিজেস ওয়েন ইটস টেম্পারেচার ডিক্রিজেস। আর টেম্পারেচারটা ডিক্রিজ করবে যখন রেজিস্ট্যান্সটা তাহলে বেড়ে যাবে। এই হচ্ছে দুটো কন্ডিশান। নেগেটিভ এই জন্যকে বলে নেগেটিভ টেম্পারেচার সেন্সিটিভ নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। এর বিপরীত রিলেশন বলে টেম্পারেচারের সঙ্গে রেজিস্ট্যান্স, একে এই জন্য এটা এর ধর্মটাকে বা ক্যারেক্টারিস্টিক্সটাকে বলে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। থার্মিস্টারস আর মেড বাই মেটালিক অক্সাইড যে থার্মিস্টার তৈরি হয়, সাচ আস ম্যাঙ্গানিজ, নিকেল, কোবাল্ট, কপার এটসেট্রা, এইসবগুলো এই থার্মিস্টার তৈরি করতে লাগে। দেয়ার রেজিস্ট্যান্স ভ্যারিজ ফ্রম 0.5 ohms টু 0.5 ohms টু 100 mega ohms। এবার থার্মিস্টারগুলো কীরকম দেখতে হয়, আমি এরকম বিভিন্ন ছবি, বিভিন্ন আকারের যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল, সেইগুলো এখানে দেখো, আমি তোমাদের ছবিগুলো দেখিয়ে দিয়েছি যে এই ধরনের সাধারণত থার্মিস্টার দেখতে হয়। প্র্যাকটিক্যালি এসএমপিএস বা পাওয়ার সাপ্লাই রিপেয়ার করবার সময় এগুলো খুললেই এনটিসি, বা এটাকে আরেকটা জিনিস বলে দিই, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, এখানে এটাকে এনটিসিও বলে, এর গায়েও লেখা থাকে এনটিসি। এগুলো পাওয়ার সাপ্লাই রিপেয়ার করার ক্ষেত্রে যখন খুলবে এগুলো অবশ্যই পাবে। কারণ কি, যে মুহূর্তে এটা অ্যাকচুয়ালি ফিউজ হিসেবে কাজ করে সার্কিটে, এটা অ্যাকচুয়ালি ফিউজ হিসেবে কাজ করে। এই দেখতেই পাচ্ছ, এটা পুড়ে গেছে, এই অংশটা পোড়া। এটা ফিউজ হিসেবে কেমন কাজ করে না, এটা অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স, কিন্তু ফিউজ হিসেবে কাজ করে কী কারণে, যেহেতু এর টেম্পারেচারের সঙ্গে এর টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যাবে। তার মানে ধরো কোনো কারণে সার্কিটটার শর্ট সার্কিট হয়েছে, তাহলে শর্ট সার্কিট হয়েছে এই অবস্থায় যদি সেখানে আরও বেশি কারেন্ট প্রবাহিত হতে থাকে, তাহলে সার্কিটটা একদম পুড়ে যাওয়ার সম্ভাবনা। সেইটা বাঁচানোর জন্য কি করা হয়, এই এনটিসিটা লাগানো হয়। এ কি করবে, যেহেতু শর্ট সার্কিট মানে কি, এখানে প্রচুর কারেন্ট প্রবাহিত হবে, প্রচুর কারেন্ট প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তার কী হবে, সার্কিটের টেম্পারেচার বাড়বে। সার্কিটের টেম্পারেচার বাড়া মানে কারেন্ট প্রবাহিত এর মধ্যে দিয়েও হচ্ছে, কারেন্ট প্রবাহিত, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত, এরও টেম্পারেচার বাড়বে। এর টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমতে থাকবে, রেজিস্ট্যান্স কমতে কমতে এক সময় কী হবে, সেটা সহ্য ক্ষমতার বা নেওয়ার ক্ষমতার ওপরে চলে যাবে কারেন্টটা এবং টেম্পারেচারটা। এটা তখন পুড়ে যাবে, পুড়ে গেল মানে ওপেন হয়ে গেল, এটা রেজিস্ট্যান্সটা ওপেন হয়ে গেল। যে মুহূর্তে রেজিস্ট্যান্সটা ওপেন হয়ে গেল সেই মুহূর্তে এখান থেকে সার্কিটের কারেন্টটা ব্রেকডাউন হয়ে গেল, মানে কেটে গেল সার্কিটের কারেন্ট, আর মেন সার্কিটে ঢুকতে পারবে না। তার ফলে এটা সার্কিটটাকে বাঁচিয়ে দেয়। এটা অ্যাকচুয়ালি মেন লাইন যেখানে ঢোকে সেই ইনপুটেই এইটা দেওয়া হয়, এই কানেকশানটা করা হয় একদম ইনপুটে, যেখানে যেরকম ফিউজ লাগানো হয়, ফিউজের জায়গায় এরকম দেখবে কালো কালারের হয়, সবুজ কালারের হয়, বিভিন্ন কালারের হয়। আর এরকম সাধারণত ডিস্ক টাইপই হয়, অন্য টাইপেরও হতে পারে, এখানে যেমন দেখিয়েছি অন্য টাইপেরও হতে পারে, সেটা তোমাদের ওখানে লেখা থাকবে, সেই লেখা থেকে বুঝে নিতে হবে।
তো এই হচ্ছে এনটিসি বা নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট এর কাজ। এগুলো সার্কিটে পাবে। এই দেখো এনটিসি, এই যে এখানে ইউজ হয়েছে, ঠিক আছে। এই দেখো এটা পুড়ে গেছে, এটা। এগুলো এরকম এসএমপিএস সার্কিটে পাবে। ওটাকে পাল্টে দিতে হয়। পাল্টে দেওয়ার আগে বাকি সার্কিটটা কিন্তু আমাদের চেক করে নিতে হবে যে সে বাকি সার্কিটে কোনো ক্ষতি, এটা পুড়ে যাওয়ার আগে কোনো ক্ষতি হয়ে গেছে কি না। যদি দেখি না, বাকি সার্কিটের কোনো কিছু ট্রানজিস্টার বলো, ফেড বলো, রেজিস্ট্যান্স বলো, জিনার ডায়োড বলো, সব ঠিক আছে, তখন একটা নতুন এখানে আমরা লাগিয়ে দিই। অবশ্য লাগিয়ে দেওয়ার আগে সবচেয়ে ভালো হয় সিরিজ লাইনে বাল্ব লাগিয়ে সিরিজ লাইনে সার্কিটটাকে চেক করে নেওয়া। যদি ঠিক থাকে, সিরিজ লাইনে বাল্ব কী করে লাগিয়ে কী করে চেক করতে হয় সেটা একদিন তোমাদের এখানে দেখিয়ে দেবো। সেইটা চেক করে তারপরে এটাকে লাগিয়ে দিলে এটা ফিউজের মতো কাজ করে। তাহলে এটা হলো এনটিসি, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তাহলে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট যখন বলছি, তার মানে নিশ্চয়ই একটা পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্টও আছে। পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্টকে বলা হয় সংক্ষেপে পিটিসি, পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্টটা কী জিনিস না, দ্য হাই কারেন্ট কজেস দ্য পিটিসি টু হিট আপ। ওখানে কারেন্ট বাড়লে ওখানেও হিট হচ্ছিল, টেম্পারেচার বাড়ছিল, কিন্তু যত আগেরটাই কি হচ্ছিল এনটিসির ক্ষেত্রে, এখানে দুটো এরমভাবে লিখে তাহলে বুঝতে সুবিধা হবে। কারেন্ট বাড়ছে, টেম্পারেচার বাড়ছে, রেজিস্ট্যান্স কমছে। আর পিটিসির ক্ষেত্রে কি হবে, কারেন্ট বাড়ছে, টেম্পারেচার বাড়ছে, এই যে পিটিসি টু হিট আপ, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য পিটিসি দেন ইনক্রিজেস সাবস্ট্যান্সিয়ালি। রেজিস্ট্যান্সটা এক্ষেত্রে কমবে না, বাড়বে। এর অ্যাডভান্টেজ আছে, আমি এক্ষুনি আসছি। রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে, হুইচ ইন টার্ন রিডিউসেস দ্য হাই কারেন্ট। যেটা রেজিস্ট্যান্স বেড়ে গেলে কি হবে, তার মানে ওই সার্কিট দিয়ে কয়েক মুহূর্ত আগে পর্যন্ত, কয়েক মুহূর্ত, সেকেন্ডেরও ভগ্নাংশের কম আগে পর্যন্ত যে হাই কারেন্ট প্রবাহিত হচ্ছিল, ঠিক এই পর মুহূর্তে রেজিস্ট্যান্সটা বেড়ে যাওয়ার জন্য তাহলে কারেন্টের প্রবাহটা কমে যাবে, কারেন্ট কমতে থাকবে। তাহলে এটা থেকে এটা হচ্ছে, এটা থেকে এটা হচ্ছে, এটা থেকে এটা হচ্ছে, আলটিমেটলি এখানে যে কারেন্টটাকে যদি হিসেবে লিখি, আইটা কমে যাবে। যে মুহূর্তে রেজিস্ট্যান্স বাড়তে থাকবে কমে যাবে, হুইচ ইন টার্ন রিডিউসেস দ্য হাই কারেন্ট টু লেভেলস দ্যাট ডু নট ওভারস্ট্রেস দ্য সিস্টেম। কারেন্টটাকে এমন একটা জায়গায় কমিয়ে আনবে যেটা সিস্টেমটার কোনো ক্ষতি হবে না। এই হচ্ছে পিটিসি। আগেরটা এনটিসি, এটা হচ্ছে পিটিসির ক্যারেক্টারিস্টিক্স। ঠিক অপোজিট, দুটোই টেম্পারেচার বাড়বে কারেন্ট বেশি প্রবাহিত হলে, কিন্তু একটা টেম্পারেচার বাড়লে এনটিসির ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যাবে, সেটা ফিউজ হিসেবে কাজ করানো হচ্ছে সার্কিটে। আর একটা টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বেড়ে যাবে, সেটা কি হিসেবে কাজ করানো হচ্ছে এবার সেটা দেখাবো। এই হচ্ছে পিটিসি, এরকম মার্কেটে কিনতে পাওয়া যায় পিটিসি। এখানে দেখো একটা পুরনো আগেকার দিনের সিআরটি বেস, এটা তো হচ্ছে সিআরটি বেস, ক্যাথোড রে টিউব, সিআরটি বেস মনিটর বলো, টিভি বলো, যাই বলো। এর চারধারে একটা কয়েল থাকতো, এখানে দেখতে পাচ্ছ আশা করি এই কয়েলটা। এই যে কয়েলটা, এই কয়েলটা এখান দিয়ে গেছে, এই কয়েল এইখান দিয়ে গেছে। এই কয়েলটা কি হতো, আমাদের টিভি চালানোর সময় বা মনিটর চালানোর সময় পাশে কোনো যদি ম্যাগনেটিক মেটেরিয়াল থাকতো, মনে করো ইউপিএস বা অন্য কোনো ম্যাগনেট বা অন্য কোনো আয়রনের কোনো বস্তু বা মেটেরিয়াল থাকতো, তাহলে কি হতো, ওই সিআরটিতে একটা কালার প্যাচ চলে আসতো। হতেই পারে কাস্টমার বা ইউজার বাড়িতে খেয়াল নেই, টিভি বা মনিটরের পাশে কোনো একটা ওরকম লোহার বস্তু, লোহার বস্তু মানে মেটাল কোনো একটা বস্তু রেখেছিলাম। এখন দেখা যায় সিআরটিতে একটা কালার প্যাচ চলে এসছে, একটা লাল আভা এরকম টাইপের চলে আসতো। এটা কি করে এটা রিমুভ করা হতো না, ওই যে একটা কয়েল পরানো আছে, প্রত্যেকবার যখনই আমি মনিটর বা টিভিটাকে অন করতাম তখন এই পিটিসি, এই যে এই পিটিসির এক প্রান্তটা ওই কয়েলে লাগানো থাকতো। যে মুহূর্তে আমি 220 ভোল্ট অন করলাম, সেই মুহূর্তে একটা সাডেন কারেন্ট ওই পিটিসির মধ্যে দিয়ে, কয়েলের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। তাতে কি হবে, লাভটা এইটাই হবে যে ওইটা কয়েলের মধ্যে দিয়ে যদি এসি প্রবাহিত হয় তাহলে কয়েলটা ম্যাগনেটাইজ হয়ে যাবে, ওখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হবে। সেই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা ওই যে লাল প্যাচ, রেড কালারের যে প্যাচটা সিআরটিতে তৈরি হয়েছে,
সেটাকে রিমুভ করবে। অ্যাকচুয়ালি রেড কালারের প্যাচটা কিছুই না, ওটাও ম্যাগনেটাইজ হওয়ার জন্যই তৈরি হয়। ম্যাগনেটাইজ এখন বলবে ম্যাগনেটাইজ কী করে হলো? না, ওই যে মেটালের কোনো জিনিস আশেপাশে রাখার জন্য হয়েছে। তাহলে ওই ম্যাগনেটাইজ হয়ে যাওয়ার জন্য ওটাকে ডিম্যাগনেটাইজ করার জন্য ওই রকম কয়েলের থ্রু দিয়ে একটা খুব জোরে একটা কারেন্ট কয়েক সেকেন্ডের জন্য ফ্লো করা হতো। ফ্লো করালে কী হলো? ওই ম্যাগনেটাইজটা ওটা রিমুভ হয়ে যেত। এখন বলবে আমার টিভিতে কিছু হয়নি, তাও কয়েলটা, হ্যাঁ ওটা বাই ডিফল্ট লাগানো থাকতো, যাতে ধরে নেওয়া হতো যে যদি কোনো কারণে কাস্টমার বা ইউজার ম্যাগনেটে কোনো মেটেরিয়াল পাশে রাখার জন্য এটা ম্যাগনেটাইজ হয়ে গেছে, মানে রেড প্যাচটা চলে এসছে, তাহলে ও প্রতিবার একবার করে অন করার সঙ্গে সঙ্গে একবার করে ওই রকম ঝাঁকুনি দিত, একটা খুব জোরে একটা কারেন্টটা পাঠিয়ে কয়েলের মধ্যে দিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে একটা ঝাঁকুনি দিয়ে ওটাকে ডিম্যাগনেটাইজ করে দিত। প্রতিবারই করতো, সে রেড কালারের প্যাচ থাক বা না থাক, প্রতিবারই এটা ঘটতো। এইবার এই যে খুব সাডেনলি কারেন্টটা প্রবাহিত হচ্ছে এই কয়েলের মধ্যে দিয়ে, এটা তো একদম সব সময়ের জন্য চলতে পারে না। এটাকে ওই কয়েক মুহূর্তের জন্যই কারেন্টটা কয়েলের মধ্যে দিয়ে পাঠানোর দরকার। তারপরে যদি চলতে থাকে তাহলে আবার ওটা উল্টো এফেক্ট হবে, সাইড এফেক্ট হয়ে যাবে। তার জন্য কি করা হতো? এর ইনপুটে এই পিটিসি লাগানো হতো, এই পিটিসিটা লাগানো হতো। কারণ কি? পিটিসির ধর্ম কি দেখলাম? যে কারেন্ট বাড়লে টেম্পারেচার বাড়বে। তাহলে প্রথমে যখন আমরা সুইচটা অন করছি টিভি বা মনিটরের, তখন কারেন্ট খুব বেশি। তাহলে কারেন্ট হঠাৎ করে যখন খুব বেশি প্রবাহিত হলো, একটু আগে পর্যন্ত কিছু প্রবাহিত হচ্ছিল না, কয়েলের টেম্পারেচার নর্মাল ছিল, এখন দুম করে একটা সাডেন কারেন্ট যদি এখানে প্রবাহিত হতে শুরু করে, ন্যাচারালি তার কয়েলের টেম্পারেচার বেড়ে যাবে। কয়েলের টেম্পারেচার বাড়বে, সঙ্গে সঙ্গে পিটিসির টেম্পারেচার বাড়বে, কারণ কয়েলটা তো কারেন্টটাকে অ্যাবজর্ব করবে। তাহলে পিটিসির টেম্পারেচার যদি বেড়ে যায়, পিটিসির কী হবে? রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে। এই একটু আগে মুহূর্ত পর্যন্ত যে রেজিস্ট্যান্স ছিল, এখন তার চেয়ে অনেক বেশি হাই হয়ে যাবে। রেজিস্ট্যান্সটা হাই হয়ে কী হবে? ওই কারেন্ট ফ্লোটাকে একটা কনসিডারেবল লেভেলে কমিয়ে আসবে, যেটা সিস্টেমটাকে ওভার স্ট্রেস না করে। এই যেখানে লেখা আছে সিস্টেমটাকে ওভার স্ট্রেস না করে। তার মানে অ্যাকচুয়ালি যেটা হতো, কয়েক মুহূর্তের জন্য একটা ঝাঁকুনি দেওয়া হতো কারেন্টের সিআরটিকে ঘিরে, কালার প্যাচটা থাকুক আর না থাকুক, যদি থাকে রিমুভ হয়ে যেত, না থাকলেও কিছু হতো না। তারপরে কারেন্টটা বন্ধ হয়ে যেত, ওখান থেকে ফ্লো হওয়া পিটিসিটা, কারণ তো কন্টিনিউয়াসলি হাই হতে থাকছে রেজিস্ট্যান্স, কারেন্টটা বন্ধ হয়ে যেত। এই অবস্থায় টিভি চলছে, মনিটর চলছে, কিচ্ছু হলো না। যে মুহূর্তে আবার বন্ধ করে আবার যেই মুহূর্তে অন করব, আবার ওই জিনিসটা ঘটবে। প্রতি অন করার সঙ্গে সঙ্গে একবার করে এটা ঘটতো। তো এই হচ্ছে পিটিসির কাজ। পিটিসিরা এরকম দেখতে হয়, এরকমও দেখতে হয়। ঠিক আছে? তো এই হচ্ছে এনটিসি আর পিটিসি, দুটো করানো হয়নি, আগে করিয়ে দিলাম। আর একটা জিনিস আজকে ছোট্ট করাবো, পরের দিন থেকে বেশি করে করাবো। এটা মাইক্রোফোন। আমরা যে মাইক্রোফোন ইউজ করি বিভিন্ন ধরনের, দেখবে কোনো গান গাইছে, বক্তৃতা দিচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে মাইক্রোফোন ইউজ করি। সেই মাইক্রোফোন সম্বন্ধে একটু বলে নিই। মাইক্রোফোন ইজ অ্যান ট্রান্সডিউসার হুইচ কনভার্টস এ সাউন্ড ওয়েভ, একটা সাউন্ড ওয়েভকে ইন্টু ভ্যারিং ইলেকট্রিক কারেন্ট, এটাকে কনভার্ট করে। দ্যাট ক্যান বি ফার্দার অ্যাম্পলিফাইড অ্যান্ড ট্রান্সমিটেড টু ডিস্ট্যান্ট প্লেস বাই টেলিফোন লাইন্স অর রেডিও। আমরা যখন কোনো কথা বলছি, মনে করো আমরা কথা বলছি, তো এটাকে আমরা কথা বলছি, এটাকে বাতাসে ভর করে আমি যখন কথা বলছি তুমি শুনতে পাচ্ছ, তার মানে কি আমাদের মুখ থেকে যেটা বেরোচ্ছে সেটাকে বলা হয় সাউন্ড ওয়েভ। সেটা বাতাসের উপর ভর করে তোমার কান পর্যন্ত পৌঁছলো। এবার তোমার কানের জায়গায় যদি এখানে একটা মাইক্রোফোন থাকে, মাইক্রোফোন থাকে, সে এইটাকে ক্যাচ করবে। মাইক্রোফোনটা, এটা হচ্ছে মাইক, এই সাউন্ড ওয়েভটাকে মাইক্রোফোনে ক্যাচ করে কি করবে না, অডিও ওয়েভে কনভার্ট করবে। তার মানে কি এই জিনিসটা এরকম হবে। এই জন্য বলেছে ইলেকট্রিক এনার্জি ভ্যারিং ইলেকট্রিক কারেন্ট দ্যাট ক্যান বি ফার্দার অ্যাম্পলিফাইড অ্যান্ড ট্রান্সমিটেড টু ডিস্টেন্স প্লেস বাই টেলিফোন লাইন্স অর রেডিও। এটাকে
ইলেকট্রিক কারেন্টটাকে, ইলেকট্রিক এনার্জিটাকে এটাকে কনভার্ট হয়ে যাবে। অ্যাট দ্য রিসিভিং এন্ড দ্য ইলেকট্রিক কারেন্টস আর কনভার্টেড ব্যাক ইন্টু সাউন্ড ওয়েভস। এটা এখান থেকে মাইক থেকে হলো। এরপরে মনে করো অ্যাম্পলিফায়ার আছে, এই অ্যাম্পলিফায়ার আছে, অ্যাম্পলিফায়ারে ঢুকলো, সেটা এই অডিও ওয়েভটাকে অ্যাম্পলিফাই হয়ে আরও বড় হয়ে অ্যাম্পলিফাই হলো। এইবার আউটপুটে আমরা স্পিকার লাগাই, লাউড স্পিকার লাগাই, নর্মাল স্পিকার লাগাই, যাই লাগাই, এটা এখানে ছবিটা নিচের দিকে চলে গেল। এখানে আমরা কি এই স্পিকার লাউড বলো, লাউড স্পিকারে বলো, এখানে এই পর্যন্ত কিন্তু এটা অডিও ওয়েভ আছে। এই যে সাউন্ড ওয়েভটা কনভার্ট হয়ে অডিও ওয়েভ হয়েছে, অ্যাম্পলিফায়ারের মধ্যে দিয়ে গিয়ে স্পিকারে গিয়ে পড়লো। এখান থেকে যখন আবার বেরোবে আবার এই সাউন্ড ওয়েভে কনভার্ট হয়ে যাবে। তার মানে শুরু হয়েছিল সাউন্ড ওয়েভ দিয়ে এবং শেষ পর্যন্ত সাউন্ড ওয়েভে ট্রান্সফার হয়ে গেল। এই জন্য বলেছে দ্য ইলেকট্রিক কারেন্টস আর কনভার্টেড ব্যাক ইন্টু সাউন্ড ওয়েভস বাই লাউড স্পিকার আর হেডফোন। হেডফোন লাগালেও একই জিনিস, ওটাই আমাদের কানে যেটা শুনি, হেডফোন লাগানোর পর সেটা সাউন্ড ওয়েভ হিসেবেই শুনি। মাইক্রোফোনস মে বি অফ দ্য ফলোইং 7 টাইপস। কী কী ধরনের 7 রকমের মাইক্রোফোন হয়, কী কী? কার্বন মাইক্রোফোন, রিবন মাইক্রোফোন, মুভিং কয়েল মাইক্রোফোন, ক্রিস্টাল মাইক্রোফোন, সেরামিক মাইক্রোফোন, ক্যাপাসিটার মাইক্রোফোন অ্যান্ড ইলেকট্রেট মাইক্রোফোন। এই সাধারণত এই 7 ধরনের মাইক্রোফোন। 7 ধরনের হওয়া, এই নামগুলো দেখেই বুঝতে পারছো এগুলো যে ম্যানুফ্যাকচারিং হয়েছে বা তৈরি হয়েছে আলাদা আলাদা টাইপের মেটেরিয়াল দিয়ে, সুতরাং তাদের ক্যারেক্টারিস্টিক্স আলাদা হবে, তাদের ফাংশান মানে কাজ করবার পদ্ধতিও আলাদা হবে। কোনোটার অ্যাডভান্টেজ একরকম অ্যাডভান্টেজ, আরেক রকম ডিসঅ্যাডভান্টেজ, আর একটা মাইক্রোফোনের আরেক রকম অ্যাডভান্টেজ, আরেক রকম ডিসঅ্যাডভান্টেজ। তো এই প্রত্যেকটা মাইক্রোফোন, যত রকমের মাইক্রোফোন আমরা উইকলি একটা করে তোমাদের করিয়ে দেবো, কারণ একটা করে প্রতিদিন করাচ্ছি না, কারণ ডিজিটাল ইলেকট্রনিক্সে যেহেতু আমরা ঢুকে পড়েছি, ডিজিটাল ইলেকট্রনিক্সটা বেশি করে করাতে হবে। সেই জন্য প্রতি সপ্তাহে 3টে দিন যেহেতু তোমাদের ভিডিওগুলো আসছে বেসিক ইলেকট্রনিক্সের, 2টো দিন ডিজিটাল ইলেকট্রনিক্সের বা হার্ডওয়্যারের ওপর ভিডিও আসবে, আর একটা দিন করে এই 7 ধরনের মাইক্রোফোনের একটা করে করিয়ে দেবো। তো এই হচ্ছে মাইক্রোফোনের কার্যপদ্ধতি বা মাইক্রোফোনের ফিচার্স। আশা করি আর বেশি আজকে করাচ্ছি না, পরের দিন আবার ডিজিটাল ইলেকট্রনিক্সের টপিক নিয়ে ফিরে আসব। আশা করি এই পার্টসগুলো যেগুলো করানো হয়নি বা এর ফিচার্স বা ফাংশান তোমাদের যেরকমভাবে করালাম তোমাদের সামনে ভালো লাগলো। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলগুলো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে প্রেস করো, যাতে ঠিক সময় আমাদের প্রতিটা ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও এবং তোমরা ঠিক তাড়াতাড়ি ভিডিওগুলো দেখতে পারো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরের দিন আবার নতুন টপিক নিয়ে ফিরে আসবো। থ্যাংক ইউ।